তুমি একবারও আমার কথা বিশ্বাস করলে না, তাই না? কথাটা বলেই আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরে চলে এলাম। আমার নাম তাসনিয়া। আজ থেকে প্রায় 2 বছর আগে আমার বিয়ে হয়েছিল। বিয়ের আগে সবাই বলতো আমি নাকি খুব ভাগ্যবতী। কারণ যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই মানুষটা অনেক শান্ত স্বভাবের ছিল, ভদ্র আর দায়িত্বশীল মানুষও বটে। আমি তাই বিশ্বাস করেছিলাম। বিয়ের দিন বাবার হাতটা শক্ত করে বলেছিলাম, বাবা, আমার জন্য দোয়া করো। বাবা চোখের পানি লুকিয়ে শুধু বলেছিলেন, আল্লাহ তোমাকে এমন একটা সংসার দিক যেখানে তুমি কখনো নিজেকে একা মনে করবে না। সেই দিন বাবার কথাগুলো শুনে আমার চোখেও পানি চলে এসেছিল। নতুন সংসারে প্রথম দিনটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। শাশুড়ি আমাকে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছিলেন। শ্বশুর আমার মাথায় হাত রেখে বলেছিলেন, আজ থেকে তুমি এই বাড়ির মেয়ে। আমার মনে হয়েছিল সত্যি হয়তো আল্লাহ আমাকে খুব সুন্দর একটা পরিবার দিয়েছেন। আমার স্বামীর নাম রিয়াদ। মানুষটা খুব কম কথা বলতো, কিন্তু যত্ন করতে জানত। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে একটা কথাই বলতো, সময় মতো খেয়ে নিও আর নিজের খেয়াল রেখো। সন্ধ্যায় অফিস থেকে ফিরে প্রথমে আমাকে খুঁজতো। আমি যদি রান্নাঘরে থাকতাম তাহলে সেখানেই চলে আসতো। একদিন আমি ওকে বলেছিলাম, মানুষ দেখলে কি বলবে, রান্নাঘরে কেন আসো? সে হেসে বলেছিল, মানুষ কি বলবে তা দিয়ে আমার কোনো ভাবনা বা চিন্তা নেই। আমার স্ত্রী যেখানে আছে সেটা জানাটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। তার এই ছোট ছোট কথাগুলো শুনে আমার মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি তখনও জানতাম না মানুষের জীবনে সবচেয়ে বড় ঝড়টা কখনো হঠাৎ করেই আসে। আর সেই ঝড় যদি নিজের মানুষটাকেই বদলে দেয়, তখন সবচেয়ে বেশি ভেঙে যায় বিশ্বাস। বিয়ের প্রায় 4 মাস পর্যন্ত আমাদের সংসারে কোনো ঝামেলাই ছিল না। শাশুড়ি আমাকে নিয়ে আত্মীয় স্বজনের কাছে প্রশংসা করতেন, বলতেন আমার বৌমাটা খুব শান্ত, একটা কথারও প্রতিবাদ করে না। আমি মনে মনে খুব খুশি হতাম, ভাবতাম আল্লাহর কাছে যা চেয়েছিলাম তার চেয়েও ভালো একটা পরিবার পেয়েছি। কিন্তু মানুষকে চেনা এতটাও সহজ নয়। কিছু মানুষ সামনে একরকম আর আড়ালে সম্পূর্ণ অন্যরকম। একদিন দুপুরে রিয়াদ অফিসে চলে যাওয়ার পর শাশুড়ি মা আমাকে নিজের ঘরে ডাকলেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো দরকারি কথা বলবেন। ঘরে ঢুকতেই তিনি আলমারি খুলে একটা সোনার চেইন বের করলেন। তারপর আমার হাতে দিয়ে বললেন, এটা আলমারিতে তুলে রাখো, আমি একটু পাশের বাসায় যাচ্ছি। আমি চেইনটা আলমারিতে রেখে দরজা বন্ধ করে নিজের কাজে চলে আসলাম। বিষয়টা এতটাই সাধারণ ছিল যে কিছুক্ষণ পর আমি নিজেই ভুলে গেলাম। বিকালের দিকে তিনি ফিরে এসে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, তাসনিয়া, আমি যে চেইনটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায়? আমি অবাক হয়ে বললাম, মা, আপনি তো নিজেই আমাকে আলমারিতে রাখতে বলেছিলেন, আমি রেখে দিয়েছি। তিনি আলমারি খুললেন, কিছুক্ষণ খুঁজে হঠাৎ চিৎকার করে উঠলেন, চেইন নেই! আমি হতভম্ব হয়ে গেলাম। আমি নিজেও আলমারির ভিতর খুঁজতে শুরু করলাম। সত্যি চেইনটা নেই। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। শাশুড়ি আমার দিকে এমনভাবে তাকালেন যেন সব উত্তর তার জানা। কঠিন গলায় বললেন, আমার ঘরে তো আর কেউ আসেনি। আমি কাঁপা কণ্ঠে বললাম, মা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি চেনটা যেখানে রাখতে বলেছেন সেখানেই আমি রেখেছি। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। সেই নীরব দৃষ্টিটাই আমার ভেতরে অজানা একটা ভয় তৈরি করলো। সন্ধ্যায় রিয়াদ অফিস থেকে ফিরল। আমি ভাবছিলাম সব খুলে বললে নিশ্চয়ই সে আমাকে বিশ্বাস করবে, কারণ এতদিন ধরে মানুষটা আমাকে যতটা চিনেছে তাতে অন্তত সে জানে আমি অন্যের একটা টাকাও স্পর্শ করতে পারি না। সেদিন রাতেই আমার জীবনের সবচেয়ে বড় অভিযোগটা আমার দিকেই ছুড়ে দেওয়া হলো। রিয়াদ অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আজ আমাদের বাড়িতে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? শাশুড়ি কষ্টের ভান করে বললেন, আমার সোনার চেইনটা খুঁজে পাচ্ছি না। রিয়াদ সঙ্গে সঙ্গে বলল, ভালো করে খুঁজেছ তো? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। একটু থেমে তিনি আবার বললেন, আজ আমার ঘরের বাহিরের কেউ আসেনি, শুধু তাসনিয়া এসেছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম, রিয়াদ, আমি চেনটা আলমারিতে রেখেই বের হয়ে এসেছি। তারপর আর আমি ওই ঘরে যাইনি। রিয়াদ আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো। আমি বললাম, আমি খুব ভালো করেই মনে করতে পারছি, আমি কোনো ভুল করিনি। শাশুড়ি তখন চোখ মুছতে মুছতে বললেন, আমি কাউকে দোষ দিচ্ছি না বাবা, কিন্তু জিনিস তো আর নিজে নিজে উধাও হয়ে যায় না। কথাটা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি বুঝতে পারছিলাম কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি চাইলে আমার পুরো ঘর তল্লাশি করুন, আমার ব্যাগ দেখুন, আলমারি দেখুন, আমার কাছে যদি চেনটা পান তাহলে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। আমার কথায় শাশুড়ি কোনো উত্তর দিলেন না। রিয়াদ ধীরে ধীরে বলল, তাসনিয়া, মা তো শুধুই জিনিসটা খুঁজে বের করতে চাইছে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন?
আমি অবাক হয়ে রিয়াদের দিকে তাকিয়ে রইলাম। তার কথার অর্থ যেন একটাই, সে আমাকে পুরোপুরি নির্দোষ ভাবতে পারছে না। আমি কাপা গলায় বললাম, রিয়াদ তুমি কি আমাকে সন্দেহ করছো? সে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে শুধু বলল, আমি চাই না কাউকে সন্দেহ করতে, কিন্তু ঘটনাও তো অদ্ভুত। এই একটি কথা আমার বুকের ভিতরটা যেন ভেঙে চুরমার করে দিল। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আজ যদি এই জায়গায় তোমার মা না হয়ে আমি অভিযোগ করতাম, তাহলে কি তুমিও এইভাবেই চুপ থাকতে? রিয়াদ মাথা নিচু করে রইল। সে কোনো উত্তর দিল না। তার সেই নীরবতাই আমার সব প্রশ্নের উত্তর হয়ে গেল। সেই দিন রাতে আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। জানালার পাশে বসে শুধু একটা কথাই ভাবছিলাম। মানুষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যত কঠিন, তার চেয়েও কঠিন নিজের নির্দোষ হওয়ার পরও প্রিয় মানুষের কাছে বিশ্বাস ফিরে পাওয়া। আমি তখনও জানতাম না পরের দিন সকালে এমন একটা ঘটনা ঘটবে যা আমার পুরো জীবনটাই বদলে দেবে। সারা রাত এক মুহূর্ত ঘুমাতে পারিনি। ফজরের আজান হওয়ার পর নামাজ পড়ে চুপচাপ বারান্দায় বসেছিলাম। মনে হচ্ছিল আমি যেন এই বাড়িরই একজন নই। অথচ কয়েক মাস আগেও এই বাড়ির প্রতিটি মানুষ আমাকে কত আপন করে নিয়েছিল। সকালে নাস্তা তৈরি করে সবাইকে খেতে ডাকলাম। রিয়াদ কোনো কথার উত্তর না দিয়েই অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আমি অনেকবার চেয়েছিলাম সে একবার আমার দিকে তাকিয়ে বলুক, আমি জানি তুমি এমন কাজ করতে পারো না, কিন্তু সে একবারও এই কথাটা বলল না। খাবার টেবিলে বসে শাশুড়ি হঠাৎ বললেন, আজ থেকে আমার ঘরের চাবি আর আমি কাউকে দেব না। কথাটা শুনে আমি মাথা নিচু করে রইলাম। আমি বুঝে গিয়েছিলাম কথাটা আমাকে শোনানোর জন্যই বলা হয়েছে। রিয়াদ সব শুনেও চুপচাপ খেতে লাগলো। তার এই নীরবতা আমার কাছে হাজারটা অভিযোগের চেয়েও বেশি কষ্টের ছিল। রিয়াদ অফিসে চলে যাওয়ার পর আমি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। কান্না আটকানোর অনেক চেষ্টা করছিলাম। ঠিক তখনই বাইরে শাশুড়ির কণ্ঠ শুনতে পেলাম। তিনি পাশের বাসার এক আন্টির সঙ্গে কথা বলছিলেন। আজকাল মানুষ চেনা খুব বড় কঠিন। বাহিরে থেকে যত ভদ্রই দেখাক, ভিতরে কি আছে সেটা কে জানে। আমি বুঝতে পারছিলাম কথাগুলো আমাকে শুনিয়ে বলা হয়েছে। নিজেকে আর সামলাতে না পেরে বাথরুমে গিয়ে অনেকক্ষণ কাঁদলাম। মুখ ধুয়ে বের হতেই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখি একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখে হেসে বললেন, মা, তোমার শাশুড়ি কি বাসায় আছেন? আমি তাকে ভিতরে বসতে দিয়ে শাশুড়িকে ডাকলাম। ভদ্র মহিলাকে দেখেই শাশুড়ির মুখের রং বদলে গেল। তিনি তাড়াতাড়ি বললেন, আরে আপা, আপনি আসুন, বসুন। ভদ্রমহিলা ব্যাগ থেকে একটা ছোট কাপড়ের প্যাকেট বের করে বললেন, কাল তুমি আমাদের বাসায় এসেছিলে। গল্প করতে করতে ভুল করে তোমার সোনার চেইনটা আমাদের ড্রেসিং টেবিলের উপর রেখে চলে গিয়েছিলে। আজ ঘর গুছাতে গিয়ে পেয়েছি, তাই দিয়ে যেতে এলাম। কথাটা শুনে আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। শাশুড়িও কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে রইলেন। ধীরে ধীরে প্যাকেটটা খুলে দেখলেন ভিতরে সেই হারিয়ে যাওয়া সোনার চেনটাই রাখা। ঘরের বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল। আর আমি শুধু একবার মনে মনে বললাম, হে আল্লাহ, সত্যিটা আজ প্রকাশ পেল। এখন কি আমার হারিয়ে যাওয়া সম্মানটাও ফিরে পাবো? ঘরের ভিতর তখন এক অদ্ভুত নীরবতা। পাশের বাসার আহৃদ্র মহিলা কিছুই বুঝতে পারছিলেন না। তিনি শুধু বললেন, আচ্ছা, আমি তাহলে উঠি। জিনিসটা দিয়ে গেলাম। তিনি চলে যাওয়ার পরও কেউ একটাও কথা বলল না। শাশুড়ি চেনটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তারপর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি ফিরে এসে বলবেন, বৌমা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু না, সেদিনও সেই কথাটা আর শোনা হলো না। সারাদিন নিজের ঘরেই বসে রইলাম। বিকেলে রিয়াদ অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই শাশুড়ি সব ঘটনা খুলে বললেন। আমি দরজার আড়াল থেকে শুধু রিয়াদের মুখের দিকে তাকিয়েছিলাম। কয়েক মুহূর্ত সে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। আমি তখন জানালার পাশে বসেছিলাম। সে ধীরে ধীরে বলল, তাসনিয়া। আমি কোনো উত্তর দিলাম না। আবার ডাক দিল, একবার আমার দিকে তাকাও। আমি তাকালাম, কিন্তু কিছু বললাম না। রিয়াদের চোখ দুটো লাল হয়েছিল। সে ধীরে গলায় বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি শান্ত স্বরে বললাম, কোন ভুলের জন্য? সে মাথা নিচু করে বলল, তোমাকে বিশ্বাস না করার জন্য। আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, রিয়াদ, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সব ভুলের ক্ষত একরকম হয় না। কিন্তু ভুল এমন হয় যার দাগ চোখে দেখা যায় না, কিন্তু সারা জীবন বুকের ভেতর রয়ে যায়। সেদিন আমি বলেছিলাম আমি একটা করিনি। সেদিন যদি তুমি শুধু একবার বলতে আমার স্ত্রীকে বিশ্বাস করি, তাহলে আজ আমাকে এত কষ্ট পেতে হতো না। চেইনটা ফিরে এসেছে, কিন্তু সেই মুহূর্তে আমার ভেঙে যাওয়া বিশ্বাসটা আর ফিরে আসেনি। রিয়াদের চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। সে বলল,
আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায়? আমি উত্তর দিলাম, সুযোগ দেওয়া যায়, কিন্তু বিশ্বাস ফিরিয়ে আনা যায় না একদিনে। সেটা অর্জন করতে হয় আচরণ দিয়ে, সময় দিয়ে, সম্মান দিয়ে। ঠিক তখনই শাশুড়ি দরজার সামনে এসে দাঁড়ালেন। আজ তার মুখে সেই কঠোরতা ছিল না। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, বৌমা, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। নিজের ভুল বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি তার দিকে তাকিয়ে বললাম, মা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কারণ বুক ভরা রাগ নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের। একটা কথা মনে রাখবেন, কাউকে অপরাধী বানানোর আগে একবার হলেও সত্যিটা খুঁজে দেখবেন, কারণ মিথ্যা অভিযোগ শুধু একজন মানুষকে অপমান করে না, তার আত্মসম্মানটাকেও ভেঙে দেয়। শাশুড়ির চোখেও তখন পানি। রিয়াদ ধীরে ধীরে আমার হাতটা ধরল। এবার আমি হাত সরিয়ে নিলাম না, কারণ আমি সংসার ভাঙতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম এই সংসারে আমার সম্মানটা যেন আর কখনো হারিয়ে না যায়। সেদিনের পর অনেক কিছুই বদলে গিয়েছিল। রিয়াদ আর কোনোদিন কারো কথা শুনে আমাকে বিচার করেনি। কোনো অভিযোগ এলে আগে আমার কথা শুনেছে, তারপর সিদ্ধান্ত নিয়েছে। আর শাশুড়িও ধীরে ধীরে বুঝছিলেন, একজন ভালো বৌমা পাওয়া ভাগ্যের বিষয়, কিন্তু তাকে বিশ্বাস করে আপন করে নেওয়াটাই আসল পরীক্ষা। আজও আমি একটা কথাই বিশ্বাস করি, অভাবের সংসার টিকে যায়, কষ্টের সংসারও টিকে যায়, কিন্তু যেখানে বিশ্বাস হারিয়ে যায় সেই সংসারকে বাঁচাতে সবচেয়ে বেশি সময় লাগে। হ্যাঁ, এটাই সত্য। আমার স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।